আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব। এটি অজৈব রসায়নে খুবই গুরুত্বপূর্ণ। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি যখন তোমরা পড়বে এটিকে খুব ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন। তাহলে দেখো, আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচারের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ চ্যাপ্টারটার শেষের দিকে যখন তোমরা পড়েছো, দেখেছো ইলেকট্রনকে এখন আর পার্টিকেল বা কণা রূপে ভাবা হয় না। ইলেকট্রনকে কি ভাবা হয়? নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউড, অর্থাৎ একটা ঋণাত্মক আধান বিশিষ্ট মেঘের সাথে তুলনা করা হয়। এবং ত্রিমাত্রিক অঞ্চলে, 3 ডাইমেনশনাল স্পেসে এই মেঘ কিভাবে ছড়িয়ে রয়েছে বা ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে সেটা আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে পেতে পারি। সেখান থেকে আমরা এসের ডিস্ট্রিবিউশন এরকম পেয়েছিলাম, স্ফেরিক্যাল, পি ডাম্বেল আকৃতির, ডি ডাম্বেল এবং এফ অরবিটালে এরকম চিত্র পেয়েছিলাম। তাহলে দেখো, এই সাব অরবিট বা অরবিটালগুলো আমরা দেখতে পাই নিউক্লিয়াসের চারপাশে একটা পর্দার মতো আড়াল করে রয়েছে। তাহলে এই আড়াল যে করে রেখেছে, ফলে নিউক্লিয়াসের যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা কিন্তু কমে যাবে, অর্থাৎ কার্যকরী যে আধান সেটা কিন্তু হ্রাস পাবে। কারণ একইভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি, একটা ম্যাগনেট তার আকর্ষণ করার যে ক্ষমতা, আমি যদি একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দিই, একটা কাগজ দিয়ে যদি মুড়ে দিই, তাহলে কি আগের মতো আকর্ষণ করতে পারবে? অবশ্যই পারবে না। ঠিক একইভাবে দেখো, আমরা একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে যদি বিচার করি, এর চারপাশে কি রয়েছে? ইলেকট্রনের মেঘ রয়েছে, ইলেকট্রনের ক্লাউড রয়েছে, এটা আড়াল করে রেখেছে। ফলে নিউক্লিয়াসের যে আকর্ষণ ক্ষমতা বেশ খানিকটা কমে যাবে, এবং যাকে আমরা বলবো আবরণী প্রভাব, বা যাকে আমরা বলবো কি, যাকে আমরা বলবো স্ক্রিনিং এফেক্ট। তাহলে এই যে স্ক্রিনিং এফেক্ট তুমি দেখতে পাচ্ছ, এটা কার আড়াল করার ক্ষমতা বেশি হবে? দেখো, তুমি দেখতেই পাচ্ছ এসের থেকে পি অরবিটাল একটু বেশি ডিফিউজড অবস্থায় রয়েছে, ডি আরও বেশি ডিফিউজড বা ছড়িয়ে রয়েছে, এফ কিন্তু আরও বেশি ডিফিউজড অবস্থায় রয়েছে বা ছড়িয়ে রয়েছে। তাহলে এসের আড়াল করার ক্ষমতা বা স্ক্রিনিং এফেক্ট সবচেয়ে বেশি হবে, তারপর পি, তারপর ডি এবং সর্বশেষ এফ। এফের স্ক্রিনিং এফেক্ট কিন্তু সবচেয়ে কম হবে, কারণ এটা সবচেয়ে বেশি ডিফিউজড অবস্থায় রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, 1s এবং 2s যদি বিচার করো, দেখো 1s-এর থেকে 2s-এর আকার বড় হয়, এটা বেশি ডিফিউজড অবস্থায় রয়েছে। ফলে এটা যেহেতু বেশি ডিফিউজড অবস্থায় রয়েছে, ফলে আমরা দেখতে পাবো 1s-এর স্ক্রিনিং এফেক্ট কিন্তু 2s-এর থেকে বেশি হবে। ঠিক একইভাবে যদি তুমি 4f এবং 5f-এর কথা বিচার করো, 4f এবং 5f-এর কথা বিচার করো, দেখতে পাবে 4f-এর থেকে 5f অনেক বেশি ডিফিউজড অবস্থায় রয়েছে। ফলে আড়াল করার ক্ষমতা কিন্তু বা স্ক্রিনিং এফেক্ট কিন্তু 4f-এর বেশি হবে। এবার এই ডিফিউজড করার ক্ষমতা বা শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট কার বেশি, কতটা বেশি, সেটা আমরা এবার পরিমাপ করার চেষ্টা করব। তার জন্য আমরা যে রুলটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে স্ল্যাটার রুল। তাহলে স্ল্যাটার রুল কি বলছে সেটা দিয়ে আমরা দেখব যে কি করে আমরা কার কতটা স্ক্রিনিং এফেক্ট হবে সেটা বার করতে পারি। দেখো, এই রুলের প্রথমেই বলছি যে সমপ্রকৃতির যে উপকক্ষ বা সমান প্রকৃতির আবরণী ক্ষমতা দেখাতে পারবে, এই উপকক্ষ বা সাব অরবিটগুলোকে প্রথমে আমরা শ্রেণীবদ্ধ করব বা গ্রুপে ভেঙে নেব। দেখো, আমরা প্রথমে কি করলাম, এগুলোকে গ্রুপে ভাগ করে নিচ্ছি। 1s-এর আবরণী ক্ষমতা এবং 2s-এর আবরণী করার ক্ষমতা সমান নয়, আবার 2s আর 2p প্রায় সমান হওয়ার কারণে একই গ্রুপে রাখছি। আবার 3s 3p প্রায় একই হওয়ার কারণে এদেরকে একই গ্রুপে রাখতে বলা হলো। আবার ডি এর যেহেতু একটু কম, ফলে ডিকে আমরা 3d-কে একটু অন্য গ্রুপে রাখছি। আবার 4s 4p-কে একই গ্রুপে রাখা হচ্ছে, 4d-কে আলাদা গ্রুপে রাখা হচ্ছে,
4f এর f এর যেহেতু আরও কম, এটাকে আলাদা গ্রুপে রাখা হচ্ছে। এইভাবে ইলেকট্রন বিন্যাস লেখার পর তাদেরকে গ্রুপে বিভক্ত করে নিতে হবে। এই হচ্ছে স্ল্যাটার রুল। এবার এই গ্রুপে বিভক্ত করার পর আমার কাজ হবে যে কে কতটা স্ক্রিনিং এফেক্ট দেখাবে সেটাকে আমরা মেজার করব, যাকে আমরা স্ক্রিনিং কনস্ট্যান্ট বলতে পারি, যে কার জন্য কতটা স্ক্রিনিং এফেক্ট হবে সেটাই স্ল্যাটার রুলের সাহায্যে বার করব। এবং এখানে আমরা এই সিগমা সাইন দিয়ে আমরা এটাকে ডিনোট করব, যাকে বলা হবে স্ক্রিনিং কনস্ট্যান্ট বা শিল্ডিং কনস্ট্যান্ট। তাহলে প্রথমে আমাকে যেটা বুঝে নিতে হবে, দেখো যখন একটা নিউক্লিয়াস থাকছে তার চারপাশে বিভিন্ন যে উপকক্ষ বা সাব অরবিটগুলো থাকছে, ধরো ইলেকট্রনটা যখন এখানে রয়েছে তখন এখানে থাকা বাকি ইলেকট্রনগুলি এই নিউক্লিয়াসকে আড়াল করবে, কিন্তু এদের কিন্তু কোনো ভূমিকা থাকবে না। আবার যখন ধরো তুমি ইলেকট্রনটাকে এইখানে রাখবে তখন কিন্তু এর কোনো ভূমিকা নেই, কিন্তু এদের কিন্তু অবশ্যই ভূমিকা থাকবে। তাহলে কোনো গ্রুপে যখন ইলেকট্রন থাকছে, ধরো এই গ্রুপে যখন ইলেকট্রন থাকছে তখন এই গ্রুপের বাকি ইলেকট্রনগুলি এবং তার পূর্ববর্তী বা অন্তর্বর্তী যে উপকক্ষগুলো থাকবে বা সাব অরবিটগুলো থাকবে সেগুলোই কিন্তু কেবলমাত্র শিল্ডিং এফেক্টস বা স্ক্রিনিং এফেক্ট দেখাতে পারবে, এদের কিন্তু কোনো ভূমিকা থাকবে না। আবার একইভাবে দেখো যদি ইলেকট্রন এখানে থাকে, মনে করো 3D-তে রয়েছে, তখন কিন্তু এই 3D-তে থাকা বাকি যে ইলেকট্রন, একটি ইলেকট্রন বাদ দিলে বাকি যে ইলেকট্রনগুলো সেগুলি প্রভাব দেখাবে, আবরণী প্রভাব, আর পূর্ববর্তী বা অন্তর্বর্তী উপকক্ষগুলো প্রভাব দেখাবে, এর কিন্তু কোনো ভূমিকা থাকবে না। তাহলে হায়ার গ্রুপগুলোর কিন্তু কোনো ভূমিকা থাকছে না। স্বাভাবিক কথা, খুব সহজ কথা, কারণ নিউক্লিয়াসের এবং যে ইলেকট্রনটার কথা আমরা বিবেচনা করছি তার অন্তর্বর্তী যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলোই কেবলমাত্র আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট দেখাতে পারবে। চলো তাহলে আমরা উদাহরণ দিয়ে বিষয়টাকে একে একে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি যে ভ্যালুগুলোর কথা তোমাদের বলবো সেটা স্ল্যাটার নির্ধারণ করেছিলেন, ফলে তার নিয়ম অনুসারেই আমরা এই স্ক্রিনিং কনস্ট্যান্ট বার করব এবং সেখান থেকে আমরা কার্যকরী নিউক্লিয়াসের আকর্ষণ বল বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটাকে আমরা জেড স্টার দিয়ে লিখি, সেটাও কিন্তু বার করতে পারবো। উনি কি বললেন? উনি বললেন যে যদি ইলেকট্রন 1 এসে থাকে, দেখো যদি ইলেকট্রন 1 এসে থাকে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বিচার করতে পারি। হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, তাহলে হাইড্রোজেনে যেহেতু একটাই ইলেকট্রন, এর কিন্তু কোনো স্ক্রিনিং কনস্ট্যান্ট থাকবে না, এর ভ্যালুটা কিন্তু 0 হবে, কোনো স্ক্রিনিং থাকবে না, কেন হাইড্রোজেন একটি ইলেকট্রন। কিন্তু যখন তুমি হিলিয়ামের কথা বিচার করবে তখন দেখো এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, তখন উনি বললেন যে এর কিনিংস কনস্ট্যান্ট বা সিগমার ভ্যালু হবে, ধরতে হবে তোমাকে, যেহেতু একটি ইলেকট্রন যদি আমরা বিবেচনা করি অন্য ইলেকট্রনটি আড়াল করবে, সেটি কোন গ্রুপে থাকবে? এই গ্রুপে থাকবে, তাহলে তার জন্য ভ্যালু হবে 0.30। তাহলে আমাকে কত ভ্যালু ধরতে হবে? 0.30 ভ্যালু ধরতে হবে। কার জন্য? যদি ইলেকট্রনটা আমাদের হিলিয়ামে থাকে। তাহলে এক্ষেত্রে জে স্টার কত হবে? জে স্টার হবে, আমরা জানি হিলিয়ামের নিউক্লিয়াস বা প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে 2 - 0.30, এটা হবে ইফেক্টিভ জে স্টার। আবার ধরো কোনো ইলেকট্রন মনে করো এই গ্রুপে রয়েছে, আমি ধরলাম বোরন। তাহলে বোরনের ক্ষেত্রে ইলেকট্রন কিভাবে রয়েছে দেখো, আমরা এই গ্রুপের মাধ্যমে লিখব এবার 1s2 আর 2s 2p, এটাকে এই গ্রুপের মধ্যে যদি ফেলে দিই আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে স্ক্রিনিং এফেক্ট কত হবে উনি কি বললেন আমরা চলো দেখে নিই। এক্ষেত্রে উনি বললেন স্ক্রিনিং এফেক্ট যখন তুমি বার করবে তখন তোমায় কি করতে হবে, আমি আবারও বলছি ইলেকট্রন যেহেতু এই জায়গায় রয়েছে এদের কিন্তু এক্ষেত্রে কোনো ভূমিকা নেই, যা ভূমিকা থাকবে পূর্ববর্তীগুলোতে।
তাহলে এক্ষেত্রে তোমাদের যে হিসাব তোমরা ফলো করবে সেটা হচ্ছে, দেখো এই যে গ্রুপটা রয়েছে এটাকে যদি আমরা n ধরি, তাহলে এটা হচ্ছে n-1 এ রয়েছে। তাহলে এই যে n এর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে, অর্থাৎ এই গ্রুপের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে তার জন্য কিছুটা স্ক্রিন হবে, আবার তার অন্তর্বর্তী বা পূর্ববর্তী n-1 এ যেটা থাকবে তার জন্য কিছুটা স্ক্রিনিং এফেক্ট হবে। তাহলে তার জন্য স্ক্রিনিং এফেক্টের ভ্যালু বার করার জন্য উনি যে ফর্মুলাটা বললেন, দেখো এখানে আমরা যদি লাস্ট ইলেকট্রনটা অর্থাৎ একটি ইলেকট্রন বাদ দিয়ে আমরা এই গ্রুপে ধরি, তাহলে কি দুটো ইলেকট্রন ধরতে পারি। দেখো তিনটে ইলেকট্রন মোট আছে, একটিকে বাদ দিয়ে আমরা যদি দুটো ইলেকট্রন ধরি তার জন্য কতটা এফেক্ট হবে উনি কি বললেন চলো আমরা দেখে নিই। উনি বললেন তার জন্য এফেক্টটা হবে দুটো ইলেকট্রনের জন্য, যে দুটো ইলেকট্রন তোমরা ওখানে পাচ্ছ সেই দুটো ইলেকট্রনের জন্য এখানে যে এফেক্টটা হবে সেটা উনি কি বললেন সেটাকেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো উনি বললেন যে যদি ইলেকট্রন n এ থাকে তাহলে n এর জন্য, অর্থাৎ আমি আবার বলছি ns np এখানে আমরা ধরছি, মানে এর জন্য উনি বললেন 0.35 করে ধরতে হবে, অর্থাৎ দুটো ইলেকট্রনের জন্য কত ধরবে 0.35। আর অন্তর্বর্তী দেখো আবার কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, এই অন্তর্বর্তী ইলেকট্রনগুলোর জন্য হবে, অর্থাৎ অন্তর্বর্তী ইলেকট্রন কটা আছে, দুটো আছে, তার জন্য হবে 0.85 করে ধরতে হবে, অর্থাৎ এর জন্য কত ধরতে হবে 0.35, আর অন্তর্বর্তীর জন্য কত ধরতে হবে। তাহলে দেখো শুধু 1s এর জন্য কিন্তু আমরা 0.30 ধরেছিলাম, আর যে কোনো তোমরা সেই সেম গ্রুপে থাকার জন্য কত ধরবে 0.35 ধরবে, অর্থাৎ n-তম, অর্থাৎ 2s 2p হচ্ছে এখানে n, তাহলে n-1 এর জন্য কত করে ধরতে হবে n-1, অর্থাৎ পূর্ববর্তী যেটা রয়েছে তার জন্য তোমাকে ধরতে হবে 0.85। তাহলে এখান থেকে স্ক্রিনিং কনস্ট্যান্ট পেয়ে যাবে। তাহলে বোরনের হচ্ছে ইফেক্টিভ জে স্টার কত হবে, কার্যকরী আকর্ষণ বল বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হবে 5, কারণ এর অ্যাটমিক নাম্বার দেখতে পাচ্ছ 5 প্লাস 5খানা প্রোটন আছে, তার মাইনাস এই সিগমাটা বাদ দিলে যে ভ্যালুটা তোমাদের বেরোবে, তাহলে তোমরা কি পাবে ইফেক্টিভ জে স্টার পাবে। চলো আমরা আরও কয়েকটা বার করি। এবার আমরা ধরো বার করছি ফ্লুরিনের। দেখো আমরা ওইভাবে লিখে ফেললাম 1s 2s 2p লিখে ফেললাম 7। তাহলে এক্ষেত্রে আমরা এফেক্টিভ জে স্টার কত হবে 9 মাইনাস, আমরা স্ক্রিনিং কনস্ট্যান্টটা বার করব। দেখো স্ক্রিনিং কনস্ট্যান্টটা কত হবে বা শিল্ডিং কনস্ট্যান্ট কত হবে, আমরা একটু আগেই বললাম একই নিয়ম তুমি যদি ফলো করো। দেখো সেম গ্রুপ n, এটা হচ্ছে n-1 এ রয়েছে, সেম গ্রুপে থাকার জন্য আমি কত করে বললাম আমাদের হিসাব করতে হবে। দেখো এখানে সেম গ্রুপে থাকার জন্য এখানে 7টা ইলেকট্রন মোট আছে, সেখান থেকে একটা বাদ দিলে, কেন ওই একটা ইলেকট্রনের ওপর বাকি 6টা ইলেকট্রন কি করবে স্ক্রিন করবে, একটি ইলেকট্রনের ওপর বাকি যে 6টা ইলেকট্রন, এই যে গ্রুপে আমাদের 7টা ইলেকট্রন রয়েছে তার একটি ইলেকট্রন বাদ দিলে বাকি 6টা ইলেকট্রনকে স্ক্রিন করবে। কতটা করে স্ক্রিন করবে 0.35 × 6 প্লাস আর কতটা স্ক্রিন হবে, আর কতটা স্ক্রিন হবে দেখো ঠিক পূর্ববর্তী অর্থাৎ অন্তর্বর্তী যেটা রয়েছে, দেখো তার জন্য কতটা স্ক্রিন হবে আমি বললাম 2 × 0.85। তাহলে এখান থেকে তুমি ভ্যালুটা বার করতে পারবে যে ইফেক্টিভ জে স্টার কত হবে, কার জন্য এফির জন্য। আরও কয়েকটা আমরা দেখি। ধরো আমরা বার করছি সিলেনিয়ামের জন্য, সিলেনিয়াম হচ্ছে 34। এর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা লিখি তাহলে কি হবে, ওই গ্রুপ ওয়াইজ যদি লিখি এইভাবে লিখতে পারি। দেখো খেয়াল করো
গ্রুপে যেভাবে ভেঙে লিখেছি সেইভাবে কিন্তু তোমাকে লিখে নিতে হবে। 4s 4p যে গ্রুপটা লাস্টে রয়েছে সেখানে থাকবে। আমি যদি দেখি পরপর যদি ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে দেখো এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে 6টা। তাহলে এই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস। এইবার আমরা দেখো যদি বলে যে এখানে অনেক কিছু প্রশ্ন আসতে পারে, আমাকে যদি বলে যে লাস্ট ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ যে ইলেকট্রন তার জন্য কতটা স্ক্রিনিং হবে সেটা বার করতে দিতে পারে। তাহলে কিভাবে বার করব চলো দেখে নিই। এক্ষেত্রে নিয়ম হচ্ছে দেখো এটা হচ্ছে n, এটা হচ্ছে n-1, এই যে পুরো সেটটা আমরা কি পাচ্ছি n-1 পাচ্ছি। এটাও এই যে পুরো সেটটা হচ্ছে আমাদের দেখো n-1, এইটা পাচ্ছি কি বলো n-2। এক্ষেত্রে যে নিয়ম সেই নিয়মটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তোমাদের যখন স্ক্রিনিং কনস্ট্যান্ট বার করবে, দেখো পূর্ববর্তী যে নিয়ম সেটা আমরা আগে ফলো করব। যে এখানে যে 6টি ইলেকট্রন দেখতে পাচ্ছ, এই 6টি ইলেকট্রন মধ্যে থেকে যদি একটি ইলেকট্রনকে বাদ দিই, কারণ ওই একটি লাস্ট ইলেকট্রন যদি আমরা ধরি, বাকি যে 5টি ইলেকট্রন তাকে স্ক্রিন করবে। বাকি 5টি ইলেকট্রন কতটা স্ক্রিন করবে ঠিক একই রকম দেখো 5 × 0.35, তাহলে কতটা করে স্ক্রিন করবে 5 × 0.35 করে স্ক্রিন করবে। তাহলে স্ক্রিন করলো। এবার n-1 অর্থাৎ তার পূর্ববর্তীর জন্য কতটা স্ক্রিনিং হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো তার পূর্ববর্তীর জন্য স্ক্রিনিং এফেক্ট হবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তার পূর্ববর্তী ইলেকট্রন অর্থাৎ n-1 বা n-2 তার পূর্ববর্তীর জন্য কত হবে বলছে স্ল্যাটার রুলে, বলছে যে পূর্ববর্তীর জন্য হবে। দেখো পূর্ববর্তী কটা ইলেকট্রন আছে n-1-এ আমি দেখতে পাচ্ছি মোট 18টা ইলেকট্রন রয়েছে। তাহলে উনি বললেন পূর্ববর্তীর জন্য ঠিক আগের নিয়ম 18 × 0.85। এবার তারও যদি অন্তর্বর্তী হয় অর্থাৎ n-2 বা n-3, এদের জন্য কত হবে উনি বললেন এর অন্তর্বর্তী অর্থাৎ এর ভেতরে আর যত ইলেকট্রনই থাক না কেন অর্থাৎ n-2 হোক, n-3 হোক, n-4 হোক, তাদের জন্য যে কন্ট্রিবিউশন স্ক্রিনিং এফেক্ট সেটা হবে 1 করে। অর্থাৎ এর ঠিক তলায় যতগুলো থাকবে সবার জন্য কত করে কন্ট্রিবিউশন হবে, স্ক্রিনিং এফেক্ট হবে 1 করে। তাহলে এই 2 আর 8 অর্থাৎ 10টা ইলেকট্রনের জন্য হবে 1 করে স্ক্রিনিং এফেক্ট। এখান থেকে তুমি স্ক্রিনিং এফেক্ট বার করতে পারবে এবং এফেক্টিভ জেস্টার তুমি কার্যকরী নিউক্লিয়ার চার্জ যেটা সেটা বার করতে পারবে 34 - সিগমা করে। এবার খুব ইন্টারেস্টিং কোশ্চেন দেখো, যদি আমরা দেখি যে এরকম একটা ইলেকট্রন বিন্যাস নেই, মনে করো আয়রনের ক্ষেত্রে আমরা বিচার করছি, আয়রনের স্ক্রিনিং এফেক্ট কত হবে লাস্ট ইলেকট্রনটার জন্য, তাহলে আমরা কি করে করব চলো আমরা বুঝে নিই। দেখো একইভাবে আয়রনের যখন আমি লিখব, একইভাবে লিখব 1s 2s 2p 8 3s 3p 8 এবং 3d-তে আমরা দেখতে পাই কটা ইলেকট্রন আছে, আমরা দেখতে পাবো 3d ইলেকট্রন আছে ধরো 6টা এবং 4s-এ 2টো ইলেকট্রন আছে। তো এখন আমি আবারও বলছি দেখো যে এখানে যে ইলেকট্রন বিন্যাসটা তুমি পাচ্ছ, দেখো এর কিন্তু কোনো ভূমিকা থাকবে না। তাহলে ভূমিকা কার থাকবে, এদের কিন্তু কোনো ভূমিকা নেই, ভূমিকা থাকবে কিন্তু এই অন্তর্বর্তী উপকক্ষগুলো। তাহলে এটাকে আমরা n ধরতে পারি, ঠিক আছে, এটাকে n- এই পুরোটাকে আমরা n ধরতে পারি
এটাকে আমরা n-1 ধরতে পারি, এটাকে আমরা n-2 ধরতে পারি। তাহলে আমি যদি আয়রনের স্কিনিং এফেক্ট বার করি, দেখো খেয়াল করো এখানে একটু নিয়মটা আলাদা, যেহেতু ডি বা এফ উপকক্ষে থাকলে স্কিনিং এফেক্টটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডি বা এফ দেখা যায় স্কিন করার ক্ষমতা কম, কিন্তু ডি আর এফকে অন্যান্য অরবাইটাল তার পূর্ববর্তী এস এবং পি অরবাইটাল অনেক বেশি স্ক্রিন করতে পারে। এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবে যে ডি এবং এফ যদি ইলেকট্রন থাকে সে অন্যকে কম স্ক্রিন করবে, অর্থাৎ সে ডি এবং এফের স্ক্রিনিং এবিলিটি, স্ক্রিন করার ক্ষমতা বা আড়াল করার ক্ষমতা কম, কিন্তু ডি এবং এফ ডিফিউজড হওয়ায় যদি এনডি বা এন এফে ইলেকট্রন থাকে, এই গ্রুপে যে কোনো গ্রুপে থাকে, তাহলে কিন্তু তার অন্তর্বর্তী যে উপকক্ষগুলির আড়াল করার ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে, আড়াল করার ক্ষমতা কিন্তু পূর্বের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। তাহলে তখন আমরা কি করে বার করব স্ক্রিনিং এফেক্ট, চলো আমরা দেখে নিই। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে, সেক্ষেত্রে তুমি কি করবে, দেখো ডিতে যে কটা ইলেকট্রন আছে, দেখো আমি দেখতে পাচ্ছি এখানে ডি এর মধ্যে কটা ইলেকট্রন আছে, দেখো এই যে গ্রুপটা লিখেছি, এই গ্রুপে যে ইলেকট্রন, আমরা যদি একটি ইলেকট্রনকে বাদ দিয়ে যে 5টি ইলেকট্রন কি করবে, 5টি ইলেকট্রন এখানে স্ক্রিন করবে, তাহলে 5টি ইলেকট্রনের যে স্ক্রিনিং এফেক্ট সেটা কিন্তু আগের মতোই 5 × 0.35 হবে, অর্থাৎ শুধু 1s বাদ দিয়ে বাকি যে কোনো সাবগ্রুপে থাকলে সেই গ্রুপে থাকার জন্য, সেই n-তম গ্রুপে ইলেকট্রন থাকার জন্য আমাদের বাকি ইলেকট্রনগুলো, একটি ইলেকট্রন বাদ দিয়ে বাকি ইলেকট্রনগুলো কত করে স্ক্রিন করবে, 0.35 করে স্ক্রিন করবে। দেখো এই স্ক্রিনিং এফেক্ট হবে 0.35, তাহলে বাকি ইলেকট্রনগুলো 0.35 করে স্ক্রিন করলো। এবার বাকি যে ইলেকট্রনগুলো অন্যান্য গ্রুপে পড়ে রইল, দেখো অন্যান্য যে গ্রুপের ইলেকট্রনগুলো আমাদের পড়ে রইল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ভালো করে খেয়াল করো। বাদ বাকি যত ইলেকট্রন হোক না কেন, সেটা যে কোনো গ্রুপেই থাক না কেন, তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো আর বাদ বাকি যে ইলেকট্রন, দেখো বাদ বাকি ইলেকট্রন কটা আছে, দেখো 2 আর 8 10 আর 8 18টা যে ইলেকট্রন আছে, সে n হোক n-1 হোক, বাকি যে ইলেকট্রনগুলো থাকবে তাদের প্রত্যেকের জন্য স্ক্রিনিং এফেক্ট হবে 1 করে, তাহলে 18 × 1 হবে। তাহলে এই হবে এর স্ক্রিনিং এফেক্ট। তাহলে একটুখানি আমরা নিয়মটাকে আরেকবার রিক্যাপ করে নিই। দেখো যদি ইলেকট্রনটা দেখো sp গ্রুপে থাকে, তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি হচ্ছে, ওই গ্রুপের জন্য কত হচ্ছে 0.35 আগের মতোই, আর আমাকে n-1 জন্য ধরতে হবে 0.85, এবং পূর্ববর্তী যে কোনো n-2 n-3 n-4 জন্য কত ধরতে হবে, 1 করে ধরতে হবে। কিন্তু ইলেকট্রন যদি যে কোনো ডি বা এফ উপকক্ষে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই উপকক্ষের বাকি ইলেকট্রনগুলোর জন্য হবে, সেই উপকক্ষে একটি ইলেকট্রন বাদ দিয়ে বাকি ইলেকট্রনগুলোর জন্য কত হবে, বাকি ইলেকট্রনগুলোর জন্য হবে 0.35, আর পূর্ববর্তী যে কোনো গ্রুপে যতটি ইলেকট্রনই থাক না কেন সবার জন্য 1 করে স্ক্রিনিং এফেক্ট হবে। কারণ তোমরা জানো, আমি আবারও বলছি, ডি এবং এফ এ যেমন অন্যকে খুব পুয়ারলি স্ক্রিন করে, কিন্তু এ আবার অন্যের দ্বারা বেশি পরিমাণ স্ক্রিন হয়, অর্থাৎ এর আবরণ ক্ষমতা কম, কিন্তু অন্যর দ্বারা বেশি পরিমাণে আবরিত হতে পারে, অর্থাৎ অন্তর্বর্তী যে সব উপকক্ষের ইলেকট্রন 1 করে স্ক্রিন করবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে এফেক্টিভ জেস্টার বার করে ফেলতে পারবে এই ইলেকট্রনটার জন্য। যদি তোমরা বার করতে চাও তাহলে এই ডি ইলেকট্রনটার জন্য তোমরা বার করে ফেলতে পারবে। আমরা যদি এই ডি ইলেকট্রনটার জন্য বার করতে চাই, তাহলে কত হবে, ডি ইলেকট্রনের জন্য হবে 26 মাইনাস এই স্ক্রিনিং এফেক্টটা যেটা বেরোবে। তাহলে এফির ডিতে থাকা যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটার জন্য আমি যদি বার করতে চাই, এর কিন্তু কোনো ভূমিকা থাকবে না, শুধু অন্তর্বর্তী ইলেকট্রনগুলোর ভূমিকা থাকবে। যেহেতু ডিতে আছে বা এফে থাকলে সেখানে ওই ডি বা এফের বাকি ইলেকট্রনগুলোর জন্য 0.35 করে হবে,
তাহলে 5টা ইলেকট্রন আছে, একটা বাদ দিয়ে 5টা ইলেকট্রন আছে, 6টা থেকে একটা বাদ দিলে 5টা ইলেকট্রন আছে, বাকি ইলেকট্রনগুলো স্ক্রিন করবে এই গ্রুপে থাকা ইলেকট্রনগুলো, তার জন্য একটা ভ্যালু পাবে। আর বাদ বাকি যে কোনো n-1, n-2, n-3 লোয়ার যে গ্রুপগুলো থাকবে সবার জন্য 1 করে কন্ট্রিবিউশন থাকবে। আর এক্ষেত্রে কি পেলে, এক্ষেত্রে তোমরা দেখতে পেলে বাকিগুলোতে তোমাদের দেখতে পেলে যে যদি Na থাকে তার জন্য 0.35, n-1 এর জন্য 0.85, আর যদি তোমার বাকি অন্তর্বর্তী যে কোনোর জন্য হবে 1 করে, সেটা sp গ্রুপের জন্য প্রযোজ্য। আর আমরা কি দেখতে পেলাম, হিলিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন, ফলে এর কোনো স্ক্রিনিং এফেক্ট নেই। হিলিয়ামের ক্ষেত্রে একমাত্র তোমরা দেখতে পেলে যে 1s যদি ইলেকট্রন থাকে, অর্থাৎ হিলিয়ামের একটি ইলেকট্রন বাদ দিয়ে আরেকটি ইলেকট্রন 1s রয়েছে, তার জন্য স্ক্রিনিং এফেক্টের মান কত, 0.30। অর্থাৎ আমরা এখান থেকেও ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বার করতে পারবো। এই ছিল আমাদের আজকের টপিক, আশা করি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।